अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা তুমি পরিষ্কার করো, আমি এই টুলটা ধরছি। এইটুকু হেল্প তো করতে দাও প্লিজ। সত্যি অনেক বড় মনোর। ওকে একটু ফোনটা দাও তো মা। হ্যাঁ 1 মিনিট জেঠিমা। সমর, তোমার জেঠিমা ভিডিও কলে। পিসি প্রণাম। সমর, এসব কি অভদ্রতা হচ্ছে? কাজের লোকদের সঙ্গে এত বন্ধুত্ব কিসের? না পিসি পিসি, ব্যাপারটা সেটা নয়। সমর, তুমি বলেছিলে তুমি একটা কাজের জন্য ওখানে আটকে আছো। এই বুঝি তোমার কাজ? তাড়াতাড়ি এখানে ফিরে আসার চেষ্টা করো। যদি তুমি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই এতদিন শুধু আমার ভালোবাসা দেখেছিস, আমার রাগ সহ্য করতে পারবি না। রোশনি, আসছি। আরে শিবা, কি হলো? তুমি হঠাৎ এখানে? কনস্টেবল সাহেব, কালকে আমাদের বাড়িতে কিছু লোক এসেছিল কোনো চোরকে খুঁজতে। আমি শুধু এটা জানতে চাই যে আচ্ছা ওই লোকগুলো কোনো রিপোর্ট লিখে গেছে বা আপনারা কোনো চোরকে ধরেছেন? মানে কোনো এফআইআর বা কিছু হয়েছে? না, কাল তো এরকম কিছুই হয়নি। কিন্তু হ্যাঁ, অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। একজন পাগল মহিলা পুলিশ স্টেশনে ঢুকে এসেছিল আর সে জিপের কাঁচটা ভেঙে দিয়েছিল। সে পুলিশকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু জানি না কি। আর সেই সময় ওনার আত্মীয়রা এসে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর তারপর তাকে নিয়ে চলে যায়। ওই মহিলার চেহারা কেমন ছিল? মানে উনি দেখতে কেমন ছিলেন? অতটা ভালো করে মনে নেই, কিন্তু ওই মহিলা বোবা ছিল, ঠিক করে কিছু বলতে পারছিল না। ফুলিমা, উনি বেঁচে আছেন নাকি? অতটা ভালো করে মনে নেই, কিন্তু ওই মহিলা বোবা ছিল, ঠিক করে কিছু বলতে পারছিল না। কি করব? আমার কি এখন ওখানে গিয়ে খোঁজ করা উচিত যে আমার ফুলিমা? কোথায় যাচ্ছিস রে? ওই গ্রামে? কেন ভুলে গেলি তুই? তোর নিজের ব্যাপারে ভাবার আগে তোকে সেই দায়িত্বের সম্বন্ধে ভাবতে হবে যা রানাবাবু তোর কাঁধে তুলে দিয়েছেন। কনক মেম সাহেবের দায়িত্ব মনে আছে? ভালো করেই মনে আছে। আর আমি এটাও জানি যে আমার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই বাড়ির সমস্ত দায়িত্ব মিশে আছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওই মহিলার সম্বন্ধে ভাববো না যিনি হয়তো আমার ফুলিমাও হতে পারেন। আচ্ছা, এখন তোর মনে হচ্ছে ওই বোবা মহিলা তোর ফুলিমা হতেও পারে, তাই তুই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, সেটাও এই শেষ মুহূর্তে তোর মালিকের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে। তুই তো জানিসই কনক মেম সাহেবকে দেখতে একটি ছেলে আসছে, আর বড় মালিক কনক মেম সাহেবের দায়িত্ব তোর কাঁধেই তুলে দিয়েছে। যদি কালকে কিছু একটা হয়ে যায়, কনক মেম সাহেবের সম্মানে যদি কোনো দাগ লাগে, তার জন্য দায়ী হবি তুই।
শিবরাজ, ফেলে আসা দিনের স্মৃতির পাতা উল্টে তুই দেখতে চাইছিস। কখনো ভেবে দেখেছিস তুই যে রশ্মি যদি কখনো সবকিছু জানতে পারে ওর মনের অবস্থা কি হবে? ও যখন জানতে পারবে ওর বাবাকে ওই চাঁদনি ওর ফুলি মায়ের মতো নির্মমভাবে মেরেছে, ও তখন এই কথা সহ্য করতে পারবে? যে কষ্ট থেকে তুই রশ্মিকে এতদিন দূরে রেখেছিস, আজ তোর একটা ভুল পদক্ষেপে সেই কষ্ট তুই ওকে আবার দিতে চাইছিস। কখনো ভেবেছিস তুই রশ্মি কখনো সেই সত্যটা সহ্য করতে পারবে যেভাবে ওর বাবা মারা গিয়েছিল আর ওনার হত্যাকারী আজও বেঁচে আছে? কখনো ভেবেছিস তুই যে তুই ওকে তোর মতো বানিয়ে ফেলবি? যে আগুনে তুই এত বছর ধরে জ্বলছিস সেই আগুনে তোর বোনকেও ফেলতে চাইছিস? আরে উত্তর দে, ভেবেছিস কখনো তুই? না, যাই হয়ে যাক না কেন রশ্মিকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবী যদি ওলট পালট হয়ে যায়, রশ্মিকে এই সত্যি আমি জানাতে পারবো না জানাতে। না, ওই গ্রামে আমি যেতে পারবো না। আমার জায়গা এটাই, এখানে কনক মেম সাহেবের দায়িত্ব আমার। তোর চোখ দেখে মনে হচ্ছে যে তুই সারা রাত কনকের ওপর নজর রেখেছিলি, তাই ঘুমোসনি। যেভাবে তুই দায়িত্ব পালন করছিস তার জন্য ধন্যবাদ। বড় মালকিন, আজ শুধু ছোট মেম সাহেবের একটা ভালো পরিবারের সম্বন্ধ হয়ে যাক, আমি আর কিচ্ছু চাই না। হ্যাঁ, এখনো রাগ করে আছে, কিন্তু সাজগোজ করছে মনে হয়। তুই বাইরে থাকিস, নজর রাখবি। 2 ঘন্টার মধ্যে ছেলের বাড়ির লোক চলে আসবে। ঠিক আছে। শিবরাজ, আসছি বড় মালিক। আমার ফোনও ওই শিবার কাছে, কিন্তু ওকে তো বাবা ডাকলো। তার মানে সময় লাগবে, এটাই সঠিক সময়। পালিয়ে যাই, স্যান্ডিকেও রাস্তায় ফোন করে নেব। যদি তুই আমার ইচ্ছের বিরুদ্ধে যাস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই আমার ভালোবাসা দেখেছিস, রাগ সহ্য করতে পারবি না। আমাকে বলছে যে কাজের জন্য আটকে গেছি, আর ওখানে একটা কাজের লোকের সঙ্গে হাসি ঠাট্টা চলছে। আমি বলে দিয়েছি ওকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য। বলছে নাকি আমার কাজ এখনো শেষ হয়নি। সব বুঝতে পারছি ওখানে কি চলছে। তুই বসে বসে 32টা দাঁত বার করে হাসবি না, বুঝেছিস? ওখানে যে কি চলছে সেটা আমি নিজের চোখে দেখেছি, তুই কিচ্ছু দেখিসনি। এইভাবে কোলে নিয়ে দাঁড়িয়েছিল ওই কাজের মেয়েটাকে, যার আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই। ইচ্ছে তো করছিল ফোনে ঢুকে ওদের দুজনের গলা টিপে দিই। আরে বাবা, শান্ত হও চাঁদনি, শান্ত হও। তুমি তো চেনো নিজের ভাইপোকে। যেখানেই সুন্দরী মেয়ে দেখতে পায় সেখানেই নিজের ভালোবাসার বাঁশি বাজাতে শুরু করে দেয় ও। এই শোন, এমনটা নয় যে আমি জানি না এই বয়সী ছেলেদের মনের মধ্যে ঠিক কি হয়, কিন্তু তাই বলে কাজের মেয়ে। আরে ঘর বাড়ি পরিবার জাতপাত সব তো দেখবে। অদ্ভুত তো ছেলেটা। আর যদি সত্যি ওই কাজের মেয়েটাকে ভালোবেসে ফেলে তাহলে? এক্ষুনি তো পড়েই যাচ্ছিলাম, ভাগ্যিস আপনি ধরলেন। থ্যাংক ইউ। তুমি হচ্ছ অ্যাক্সিডেন্ট কুইন। একবার এখানে পড়ে যাচ্ছ, একবার ওখানে পড়ে যাচ্ছ। জানো আমি কি ভাবছি? এবার আমি তোমার বডিগার্ড হয়ে যাব, আর এই সুযোগে 24 ঘন্টা তোমার সাথে থাকবো, আর তোমাকে এইভাবে পিছনে ঘুরে ঘুরে দেখতেও হবে না, আর না তুমি পড়ে যাবে। তাহলে চাকরি পাকা?
ছেলেটার পক্ষে তুই কথা বলবি না। যদি ওই কাজের মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আর ওকে মেরে চামড়া গুটিয়ে দেবো। সমরকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। যদি ওকে আমি এতটা ভালোবাসতে পারি, তাহলে ওকে বাঁচানোর জন্য কতটা কঠোর হতে হয় আমি সেটাও জানি। আরে আমার চাঁদনি, মাথা ঠান্ডা করো একটু। তুমিই তো বলো যে তোমার ভাইপো সমর তোমার প্রত্যেকটা কথা শোনে, তাহলে এত চিন্তা করছো কেন? ওকেও একটু ভালোভাবে বাঁচতে দাও। আর তাও যদি শান্ত না হও, একদিন নিজের যৌবনটাকে মনে করো। কি অদ্ভুত অপরূপ সুন্দরী তুমি ছিলে, হ্যাঁ? ডাকাত বউ, হ্যাঁ? আরে আমরা ছিলাম ডাকাত বর বউয়ের জুটি। তুই জানিস তোর আর আমার সম্পর্কটা এখনো কেন আছে? কারণ বয়সের ছাপ শুধুমাত্র তোর ওই সাদা দাঁড়িগুলোতেই পড়েছে। এমনিতে তো তুই এখনো হ্যান্ডসামই আছিস, সেটা ঠিক। কিন্তু যদি আমি এখনো সেই আগের রঙে ফিরে আসি, শেষই করে ফেলবো তোকে। তাহলে করে দেখাও। যদিও তুই কথাটা ঠিকই বলেছিস, সমর কোনোদিনও আমার ইচ্ছের বিরুদ্ধে যাবে না। আর যদিও কোনোদিনও আমাকে ভুল প্রমাণ করে, ওকে আমি এমন শিক্ষা দেব যে 7টা জন্ম আর কোনোদিনও আমাকে না বলতে পারবে না।